আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার জন্য এই রাজাকার সরকার বুদ্ধিজীবীদেরকে না মারে নাই, আপনারা আটকে উঠবেন না, বাট জেলে নিয়েছে। শহীদ বুদ্ধিজীবী পালন উপলক্ষে বুদ্ধিজীবী আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। আহ, তিনিও সেই আমাদের শহীদ বুদ্ধিজীবীদের মতোই একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক সাংবাদিক। সুতরাং আনিস আলমগীর হচ্ছেন একটা প্যাকেজ, যাকে একজনকে হেনস্থা করলে একই সাথে সাংবাদিক এবং শিক্ষক মানে বুদ্ধিজীবীর দুইটা শ্রেণীকে কভার করে ফেলা যায়। এই বুদ্ধির জন্য শুরুতেই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে অভিনন্দন জানাচ্ছি এইরকম মানে যে প্যাকেজ খুঁজে বের করার জন্য। তো আনিস আলমগীর যখন গ্রেফতার হলেন, আমি খবর পেলাম যে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে আনিস আলমগীরকে কেন ধরে নেওয়া হলো, মানে উনি কে কি করেছেন, কি এমন অপরাধ। এবং তারপরে আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল ভাই উনি ওই হাদিনাবুতিতে আঘাত করে দিয়েছেন। তো আমি প্রথম বুঝি না যে হাদিনাবুতি কি। এটা আপনি জানেন না, বাজারে এসেছে নতুন অনুভূতি। আগে ছিল ধরেন ধর্মানুভূতির জন্য লোকজনকে গ্রেফতার করা হতো। তারপরে বিগত সরকারের সময় ছিল আপনি যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু বলেন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিরুদ্ধে কিছু বলেন, যেটা বিশ্বের বিভিন্ন দেশেই আছে যে স্বাধীনতার তাদের কোর ভ্যালু যেটা রাষ্ট্র এবং জাতির সত্তার, তার বিরুদ্ধে কথা বললে গ্রেফতার করা হয় বা এক ধরনের শাস্তি দেওয়া হয়। সেটা ধরেন দেশানুভূতিতে আঘাত বলা যেতে পারে। আর এখন নতুন এসেছে হাদিনাভূতিতে আঘাত, মানে হচ্ছে আমাদের যে হাদি নামের একজন যিনি ছিলেন ইনকিলাব মঞ্চের, যিনি গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাকে মকারি করার কারণে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। ঠিক আছে, একটা লোক আহত হয়েছেন, হাসপাতালে আছেন, তাকে নিয়ে কেন মকারি করা হবে? তো আমি আরেকটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে কি এমন আনিস আলমগীর করলেন, মানে এটা তো আসলে খুব খারাপ কাজ হলো যে হাদি বা যে কেউ একজন লোক আহত হয়ে আছেন, তাকে আপনি মকারি করবেন কেন? তাকে আপনি পছন্দ করেন বা না করেন। তারপরে বললাম যে, "কিভাবে করেছেন? উনি কি গালি দিয়েছেন? উনি কি বলেছেন খুব ভালো হয়েছে? উনি কি বলেছেন?" বলে, "না, কিছুই করেন নাই। উনি ফেসবুকে নেহারি খাচ্ছিলেন।" এখন আমি আবার কনফিউজড হয়ে গেলাম। মানে তাহলে কি নেহারানুভূতিতে আঘাত করা হয়েছে? মানে সরকার হয়তো কোথাও বলেছে যে, "তোমরা নেহারি খেতে পারবা না। তোমরা নেহারি খেলে বিহারীদের অপমান হয়।" মানে এই সরকার যেহেতু একটু বিহারি প্রেমী সরকার, হয়তো নেহারির সাথে বিহারির মিল আছে, এইজন্য গ্রেফতার করেছে। তারপরে শুনলাম খুব উদ্ভট কথা যে, না, যেদিন হাদি আহত হয় সেদিন সোশ্যাল মিডিয়ায় নেহারি খাওয়ার একটা ছবি দেওয়ার কারণে আনিস আলমগীরকে মূলত গ্রেফতার করা হয়েছে। কারণ সরকার যিনি চালান তিনি মনে করেছেন যে এটা হাদি আহত হওয়া উপলক্ষে আনিস আলমগীর এটা সেলিব্রেট করছেন। আনিস আলমগীরকে আমি দীর্ঘদিন ধরে চিনি এবং আপনারা যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা জানেন যে তার সাথে আমার কোনো ধরনের সুসম্পর্ক নাই। বরঞ্চ আমি যদি বলি যে খুব সম্ভবত আমার ফেসবুকের ২০ বছরের লাইফে একজনকে আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে আনফ্রেন্ড করেছিলাম। আনিস আলমগীর ইজ ওয়ান অফ দেম। সেটা হচ্ছে একটা ব্যক্তিগত মামলা, ব্যক্তিগত আলাপের বিষয়। কিন্তু আনিস আলমগীরকে নেহারি খাওয়ার জন্য সরকার গ্রেফতার করে ফেলবেন, এইটা আসলে খুব মজা পেয়েছি ভাই। তো তারপরে এখন বাংলাদেশের কিভাবে কি চলে? আপনারা জানেন যে এই ভূখণ্ডের একটা দুর্ভাগ্য বলেন, সৌভাগ্য বলেন, এটা সবসময় বিদেশ থেকে চালানো হয়। এর আগে আমরা ছিলাম মহারানীর ব্রিটেনের মহারানীর অধীনে ছিলাম ২০০ বছর এবং তখন মহারানী লন্ডনে থাকতেন। উনি তো আর গিয়ে ঢাকা শহরে বসে সরকার চালাতেন না, ওই ভূখণ্ড চালাতেন এইখান থেকে। এখন কি হচ্ছে? এখন বাংলাদেশের আওয়ামী লীগ চালান শেখ হাসিনা ইন্ডিয়া থেকে। তারপরে বিএনপি চালান তারেক রহমান ইংল্যান্ড থেকে। আর সরকার চালান পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে। তো সবাই বিদেশ থেকেই চালান। আমার এটা নিয়ে কোনো ধরনের দুঃখ নাই। কারণ আমি নিজে বিদেশে থাকি এবং ভবিষ্যতে বলা তো যায় না। কোথাও কোনো সুযোগ পেলে দেখা গেল যে আমি একটা বিদেশে বসে একটা উপদেষ্টা হলাম আরকি। সো এইটাতে সমর্থন আছে। কিন্তু এই যেকোনো জিনিসের জন্য ফেসবুকে বলার সাথে, সাথে সরকারকে অর্ডার দেওয়া হবে এবং সরকার গিয়ে ধরে ফেলবে। এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল আরকি। মানে চোখে লাগছে। এই এইসব করার কারণে যে জিনিসটা হয়, সরকারের প্রতি যে মানুষের বীতশ্রদ্ধ ভাব, যেকোনো জিনিস যে বাড়াবাড়ি না করার জন্য বহু আগে থেকে বলা হয়েছে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪০০ বছর আগে ধর্ম নিয়েই বলে গিয়েছিলেন যে, "তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।" সেটা যে শুধু ধর্মের বিষয় তা না, যেকোনো বিষয়ে যেকোনো ধরনের বাড়াবাড়ি করাটা আসলে ঠিক না। মানুষকে তার কথা বলার স্পেস দিতে হবে। আনিস আলমগীরের বিষয়টা কি হয়েছে আসলে? আনিস আলমগীরের ভাই মারা গিয়েছেন মাত্র ১ দিন আগে। তাদের বড় ভাই এবং আনিস আলমগীর বলেছেন পিতৃতুল্য বড় ভাই, একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে যেটা হয়েছে, এই শোকগ্রস্ত পরিবার তারা তাকে কবর দিয়েছেন এবং কবর দিয়ে বাসায় এসে যেটা হয়, সাধারণত আমাদের যে বাড়িতে কেউ মারা যান, এই ফ্যামিলিতে আসলে রান্না-বান্না করার কোনো পরিবেশ থাকে না, পরিস্থিতি থাকে না এবং লোকজন তখন কি হয়, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনরা খাবার দিয়ে যান। বিভিন্ন ধরনের খাবার দিয়ে যান। ঢাকা শহরের যে মেট্রোপলিটন অবস্থা, এখানে আসলে বাড়ি থেকে রান্না করে কেউ কাউকে খাবার দেওয়াটা আগের মতো এত সম্ভব না। যার কারণে আমি নিজে দেখেছি ঢাকার বিভিন্ন জায়গায় হয়তো পরিবার খুব দ্রুত কিছু খাবার কিনে নিয়ে আসেন এবং খাবারটা কিনে নিয়ে আসার জন্য সুবিধাটা হচ্ছে, যেমন আমি নিজেও অনেকবার করেছি, অনেক আত্মীয়স্বজনের কেউ মারা গেলে বা বন্ধু-বান্ধবদের কেউ বাবা-মা মারা গেলে, সাথে, সাথেই দেখা যাচ্ছে হয়তো একটা বিরিয়ানি দোকানে গিয়ে বিরিয়ানি বা তেহারি টাইপের কিছু প্যাকেট করে ৫০ টা ৬০ টা প্যাকেট করে নিয়ে আসা হয়। আনিস আলমগীরের ঘটনায় এটা হয়েছে এবং উনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে উনার ভাই মারা যাওয়ার পরে এই পরিস্থিতিতে উনারা তখন নেহারি-টেহারি যা পেয়েছেন এসে খেয়েছেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন।
সোশ্যাল মিডিয়া দেওয়াটা আমাদের কিছু লোকের একটা সমস্যা। মানে যাই করে, মানে এটা যে শুধু আনিস আলমগীর করেন তা না, আমি অনেককেই দেখি যাই করে ঘন্টার পর ঘন্টা আপডেট দিবে, কিছু খাচ্ছে, বাজারে যাচ্ছে, এটা কিনলাম, মাছ কিনলাম, মাংস কিনলাম, রিক্সা কিনলাম, দিয়ে চা খাইলাম, সবই দিয়ে থাকেন। এটা কিছু মানুষের অভ্যাস। এখন আমার আপনার নাই, আরেকজনের আছে, এটা তো আর আমরা সেটা হয়তো আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আমরা তো এটার জন্য কাউকে জেলে ফেলে ঢুকিয়ে ফেলতে পারি না। কিন্তু কোনো না কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার লোকজনের ধারণা হয়েছে, বা ডক্টর ইউনূসের যিনি বস আছেন সেই সব ইউটিউবারদের ধারণা হয়েছে যে আনিস আলমগীর তেহারি খাওয়ার মাধ্যমে একটা বিহারী অনুভূতিতে আঘাত করেন নাই, বাট উনি একটা বড় পাপ করেছেন। এই পাপের কারণে তাকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে গিয়া হয়েছে। আগের সরকারের সময় তাও ডিবিতে গেলে হাউন আঙ্কেল কিছু খাওয়া-দাওয়া দিত। আমার ধারণা এখনকার ডিবি এইটাও করে না। মানে পরিস্থিতি তো সব জায়গায় একটু খারাপ হয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা জিজ্ঞেস করলে বলল, "আর এটা রাগের পেঁয়াজের দাম ৳৩৩ না ৳৪৩ কতজন বেড়ে গেছে?" ভাই আমি বিদেশে আছি, আমি জানি না? হ্যাঁ, পেঁয়াজের দাম বাইরা গেছে, আপনারা আছেন আনিস আলমগীর নিয়া। কথা সত্য। এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেঁয়াজের মূল্য নিয়ে যেভাবে চিন্তিত, অন্য কিছু নিয়ে চিন্তিত না। এই যে হাদিকে যারা মারলো, এটা কিন্তু প্রথমে পুলিশের ব্রিফিং থেকে বের হয় না। এটা সোশ্যাল মিডিয়ায় কিছু লোকজন, দ্য ডিসেন্ট বলে একটা নতুন পোর্টাল এসেছে, এবং আরো যারা একটু অনুসন্ধানী সাংবাদিকতা করেন, তারা বিভিন্ন গবেষণা করে দেখিয়েছেন, হাতের ঘড়ি রোডে মিল করে মোটামুটি একটা পিন পয়েন্ট করেছেন, যারা মানে সর্বোচ্চ সন্দেহভাজন, যারা মানে গুলি করেছে বলে এইসব ছবি এবং অন্যান্য বিশ্লেষণ থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে এরা জড়িত আছে, এরাই হয়তো গুলিটা করেছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হওয়ার কারণে সরকার একটু আমার কাছে মনে হচ্ছে ঠেকে গেছে। কারণ ওরা একটু ধামাচাপা দেওয়ার অবস্থায় ছিল। খুব সম্ভবত এটাকে বিএনপির ঘাড়ে ফেলে দেওয়ার একটা চক্রান্ত ছিল এবং সেই দিকেই যাচ্ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় হাউকা হওয়ার কারণে দেখা যাচ্ছে এটাতে আসলে যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে হাদিকে গুলি করেছে, তারা কেউই আসলে বিএনপির সাথে সংশ্লিষ্ট না। এখন অবশ্য অন্য তেনা পেঁচানো হচ্ছে যে না, এরা কোনো এক কালে ও একটা ডাকাতি করতে গিয়ে ধরা গিয়েছিল, ওই জামিন করিয়ে দিয়েছিল এক উকিল। মানে হচ্ছে ওই উকিল আবার বিএনপি করে। মনে হচ্ছে যে কেউ এখন জামিন করতে হলে ও পরবর্তী ২০ বছরের মধ্যে কারে গুলি করবে, কারে কুপাবে, মারবে, এটা কেমনে কোন উকিল পরীক্ষা করবে ভাই আমি জানি না। যাই হোক, সেটা বিএনপি এবং জামাতের আভ্যন্তরীণ মামলা, তাদের লড়াই। কিন্তু সরকার পুরোপুরিভাবে হাদির আক্রমণকারীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। তারা মোটরসাইকেল মালিককে গ্রেফতার করেছে বা আশেপাশে গ্রেফতার করেছে, হুইচ ইজ ওকে। সেটার জন্য আমি সরকারকে বলতে পারি যে তারা একটা চেষ্টা করছে। কিন্তু মূল কিলার কে ছিল, কারা ছিল, তাদের ছবি বিভিন্ন জায়গায় আসছে, অনেকে দাবি করছেন তারা ইতিমধ্যে দেশের সীমান্ত দিয়ে পার হয়ে গিয়েছে এবং সেটা ২৪ ঘন্টার মধ্যে পার হয়ে গেছে। এত বড় একটা আলোচিত ঘটনায় সরকার কিভাবে সীমান্ত দিয়ে লোকজন পার হয়ে গেল, যদি গিয়ে থাকে বা দেশের ভিতরে থাকলে আজকে তথ্য প্রযুক্তির যুগে কেন তাদেরকে গ্রেফতার করা হয় নাই? এই জবাব না দেওয়ার জন্য, এইটা ধামাচাপা দেওয়ার জন্য কোথা থেকে এসে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। আনিস আলমগীরের উপরের এই নির্যাতন, এই নিপীড়ন, যে লোকটার মাত্র আগের দিন বড় ভাই মারা গিয়েছেন, তাকে কোনো কারণ ছাড়া নেহারি খাওয়ার জন্য পৃথিবীর বুকে একমাত্র সাংবাদিক, এটা নিন্দা জানাই। আনিস আলমগীরের একটা ঘটনা আছে, উনি ইরাকে যখন যুদ্ধ হয় সাদ্দাম হোসেনের সময়, সাদ্দাম হোসেনকে উচ্ছেদ করার জন্য যে যুদ্ধ হয়, তখন বাংলাদেশের একমাত্র সাংবাদিক ছিলেন যিনি ইরাক যুদ্ধটা অনফিল্ড কাভার করেছিলেন, ইরাকে বাগদাদে বসে কাভার করেছিলেন। আনিস আলমগীরের ভাগ্যে এখন সেই তকমার বাইরে নতুন তকমা আসলো, বিশ্বের একমাত্র সাংবাদিক যিনি নেহারি খাওয়ার জন্য গ্রেফতার হয়েছেন। আমি জানি তাকে এখন অনেকগুলা জুলাই হত্যা মামলা টামলা ঢুকিয়ে দিবে, বিভিন্ন মাংস বাইরা, মানে আপনারা জানেন কাদের কথা বলছি, বলবে ১০ লাখ দাও, ১৫ লাখ টাকা দাও, নাম কাটিয়ে দিচ্ছি। এই গ্রেফতার বাণিজ্য, এই জামিন বাণিজ্য আনিস আলমগীরের ক্ষেত্রে হয়তো হবে। সেটা জানি না, হয়তো কিছু দুর্নীতি মামলা টামলা এখন তার নামে বেরোবে, তিনি যে দোষর এটা কোনো না কোনোভাবে প্রমাণ করা হবে, কিন্তু ইতিহাসে রয়ে যাবে নেহারি খাওয়ার অপরাধে বিশ্বে একজন সাংবাদিকই গ্রেফতার হয়েছিলেন, তিনি আনিস আলমগীর। আনিস আলমগীর, আপনাকে অভিনন্দন, আপনি একটা নতুন তকমা পেয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই নিপীড়ক সরকারের প্রত্যেকটা লোকের উপরে থুতু, এই নির্যাতনের জন্য নিন্দা, এই নির্যাতনের জন্য তাদের প্রতি আমাদের একরাশ ঘৃণা। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের অনেকেই নিশ্চিতভাবে জানেন না যে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, আনিস ভাইকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যার কিছু পরেই তাকে ডিবির সদস্যরা নিয়ে যান। তিনি নিয়মিত জিম করেন, আপনারা জানেন, যেখানে জিম করেন সেখান থেকে আমি যতদূর জানতে পেরেছি তাকে নিয়ে যাওয়া হয় এবং যতক্ষণে এই ভিডিওটি রেকর্ড করছি ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হয়নি। আমরা নিশ্চিত নই যে তার নামে এখনও পর্যন্ত কোনো মামলা দেওয়া হয়েছে কিনা। মামলার কথা এই কারণেই বলছি যে যেহেতু ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, খুব স্বাভাবিক মামলাটা দেওয়াই স্বাভাবিক। কী সে মামলা দেবে, কোন আইন মামলা দেবে আমরা জানি না, যদি দিয়ে থাকে আবার ছেড়েও দিতে পারে। প্রশ্ন হচ্ছে যে যদি কেউ বলে থাকেন, দাবি করে থাকেন না তাকে নর্মাল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য কেন একজন সিনিয়র সাংবাদিককে ডিবি অফিসে নিয়ে যাওয়া হবে? আনিস আলমগীর সাংবাদিকতায় আমার চেয়ে অভিজ্ঞ এবং বেশ সিনিয়র, তিনি আমাকে যথেষ্ট স্নেহ করেন ছোট ভাই হিসেবে। আমি তাকে যতদূর জানি এবং আপনারা সবাই নিশ্চিতভাবে জানেন যে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ এবং যে কোনো বিষয়ে তিনি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসেন, যা বিশ্বাস করেন সেটাই বলেন।
কি এমন সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আমরা জানি না। কোনো নির্দিষ্ট অভিযোগ না থাকলেও যে এই দেশে অনেক কিছু হয় তার প্রমাণ তো আপনারা অনেক কিছুতেই পেয়েছেন। সেটা শুধু এই সরকারের আমলে তা নিশ্চয়ই বলবো না, প্রতিটি সরকারের আমলে এগুলো হয়ে আসছে এবং আমার মনে হয় এই সরকারের সময় আরও বেশি হচ্ছে। আমি যদি নিজের উদাহরণটা দিই, গত 28শে আগস্ট আপনারা জানেন যে 71 মঞ্চের একটি অনুষ্ঠান ছিল মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ে আলোচনা। সেখানে আমি ইনভাইটেড গেস্ট হিসেবে গিয়েছিলাম, একজন সাংবাদিক হিসেবে গিয়েছিলাম। আমাদের কজনকে আটক করা হলো, তার আগে মব ক্রিয়েট করা হলো। আমি ফোন দিয়েছিলাম পুলিশকে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, অথচ পুলিশ আমাদেরকে ঠিকই নিয়ে গেল নিরাপত্তা দেওয়ার নাম করে দুপুর 12:30টার দিকে। 28শে আগস্ট রাত 10টা পর্যন্ত আমাদেরকে বসিয়ে রেখে পরবর্তীতে মামলা দেওয়া হলো। মামলা দেওয়া হলো কিসে? সন্ত্রাস বিরোধী আইনে। এবং পরবর্তীতে আইনজীবীদের, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আর্গুমেন্টে তুলে ধরা হয় যে সরকার উৎখাতের ষড়যন্ত্রে আমরা নাকি সশস্ত্র বিপ্লবের উদ্যোগ নিচ্ছিলাম। নানান ধরনের অভিযোগ তো দাঁড় করাতে সময় লাগে না, তাই না? তো সাংবাদিক আনিস আলমগীরকে যদি জিজ্ঞাসাবাদ করতেই হয়, তিনি যেখানে জিম করছিলেন সেখানে বসেই কিছু জিজ্ঞাসা করতে পারতো ডিবি থেকে, কেন ডিবিতে নিয়ে যাওয়া হলো। এবং নিশ্চয়ই এই বিষয়টি এই সময়ে এসে খুব লক্ষ্য করছেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষে আমরা হাতে গোনা কিছু মানুষ বেশ সোচ্চার রয়েছি, অন্তত গণমাধ্যমে তাদেরকে নানানভাবে ট্যাগিং করা হচ্ছে। আমি যদি বলি, সাংবাদিক মাসুদ কামাল, গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার, সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, আমাকে সহ এরকম বেশ কয়েকজনকে নানানভাবে ট্যাগিং করা হচ্ছে। এবং বিশেষ করে মাসুদ কামাল, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, এম.এ. আজিজ, আমাকে ফ্যাসিবাদের দোষর হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর আগে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে, তার আগে ফ্যাসিস্টের দোষর উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে আমাকে তো দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী বানানো হলো। আনিস আলমগীরকেও কি ঠিক একইভাবে একই ধরনের কোনো মামলায় দেওয়া হবে আমরা জানি না, না জেনে কোনো মন্তব্য করতে চাই না। যেহেতু আমরা তার কোনো খবর পাইনি এখনো পর্যন্ত, নানান ধরনের আশঙ্কা কাজ করতে পারে। আমি যখন খবরটি একটা বিশ্বস্ত মাধ্যমে শুনলাম সন্ধ্যার কিছু পরে যে আনিস ভাইকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমি সরাসরি তার ফোনে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছি, হোয়াটসঅ্যাপে পাচ্ছিলাম না, ডিরেক্ট ফোন দিয়েছি। আনিস ভাই রিসিভ করে শুধুমাত্র 2-3 সেকেন্ডের জন্য রিসিভ করে বললেন যে পান্না আমি ডিবি অফিসে। এরপরে আর কোনো ধরনের যোগাযোগ আমরা আসলে করতে পারছি না। ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সময়টি নাকি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকতার সর্বোৎকৃষ্ট সময়। সাংবাদিকরা নাকি এখন এই মুহূর্তে অবাধ তথ্য প্রবাহ করতে পারছে, অবাধ স্বাধীনতা ভোগ করতে পারছে। এগুলো কি তার নমুনা? এবং আমাকে নিয়ে যেমন নানান ধরনের কন্টেন্ট করা হয়েছে, সরকার পক্ষের বিভিন্ন লোকজন এগুলো করেছে, কন্টেন্ট তৈরি করেছে, ইউটিউবে ফেসবুকে লেখালেখি করেছে যে মঞ্জুর আলম পান্নার সম্পত্তির হিসাব নেওয়া হোক, তিনি রয়ের এজেন্ট কিনা, তাকে আটক করা হোক, অ্যারেস্ট করা হোক। আমাকে তো অ্যারেস্ট করা হয়েছিল এবং নিশ্চয়ই এটুকুও জানেন যে প্রায় 3 মাস সময় আমাকে জেলখানে থাকতে হয়েছে। ঠিক একইভাবে মাসুদ কামাল, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, এম.এ. আজিজ, মাহবুব কামাল, তাদের বিরুদ্ধে এক শ্রেণী মানুষ এইভাবে বলাবলি করছেন, নানানভাবে দাবি তুলছেন যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদের কাছ থেকে সম্পত্তির হিসাব নেওয়া হোক, তারা রয়ের এজেন্ট। কী শুরু হয়েছে এগুলা? কতদিন চলবে? ঠিক আওয়ামী লীগের সময়ও আমাদের কিছু মানুষকে, কিছু সাংবাদিককে এভাবে ট্যাগিং করা হয়েছিল বিএনপি জামাতের দালাল হিসেবে, এবং সেই কাজটি এখন বেড়েছে আরও কয়েক গুণ মাত্রায়। ইতিহাসের সর্বোৎকৃষ্ট সময় নাকি এখন সাংবাদিকদের জন্য। আওয়ামী লীগ তো দলীয় সরকার ছিল। আমি এই কারণে বারবার বলার চেষ্টা করছি যে আওয়ামী লীগের চেয়ে কয়েক গুণ মাত্রা এই মুহূর্তে বেড়ে গেছে। তখন অন্তত এরকম দাবি তোলা হয়নি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে কিংবা ফেসবুকে লেখালেখির মাধ্যমে যে আমাদেরকে আটক করা হোক, আমাদের সম্পত্তির হিসাব নেওয়া হোক। এমনকি মবের ভয়ও দেখানো হচ্ছে। মজার কথা হচ্ছে, যারা মবকে প্রশ্রয় দিয়েছেন, যারা মবকে এইভাবে অভিহিত করার চেষ্টা করেছেন যেগুলো মব নয়, এগুলো আওয়ামী লীগ সরকারের সময় মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, তাদের অনেকে আবার এখন মবের শিকার হচ্ছে।
এই উদাহরণটি বাস্তব, এই উদাহরণটি এ কারণেই দিলাম যে আমরা যে যতটুকু করব প্রকৃতি ঠিক ততটুকুই ফিরিয়ে দেয়। এবং এই কথা তো সত্য যে যুগে যুগে সাংবাদিকদের উপর নির্যাতন করে অথবা সাধারণ মানুষের উপরে জুলুম চালিয়ে, নির্যাতন চালিয়ে কোনো সরকার তো রক্ষা পায়নি। প্রত্যেককেই তার পাওনাটা বুঝে নিতে হয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সরকার তো আর 2 মাস 2.5 মাস আছে, তাই না? প্রশ্নটা হচ্ছে এই যে সত্যি সত্যিই যদি নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে থাকে, তাহলে সরকার এতটা অ্যাগ্রেসিভ হবে কেন? সরকারের প্রশাসন এতটা আক্রমণাত্মক হবে কেন সাংবাদিকদের উপরে? তাদের তো এটুকু মনে করা উচিত যে আমরা ভাই মানে একটু সহজ সরলভাবে একটু শান্তিপ্রিয় পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে একটা নির্বাচন দিয়ে চলে যাই। সমালোচনা তো সবাই করতেই পারে, সমালোচনা করুক, আমরা শুনলাম না। যেটুকু গঠনমূলক সমালোচনা সেটুকু আমরা কানে নিলাম। কিন্তু এই ধরনের রাষ্ট্রীয় খড়গ, রাষ্ট্রযন্ত্রের খড়গ কেন নেমে আসবে সাংবাদিকদের উপরে? আমরা আশা করছি সাংবাদিক আনিস আলমগীরকে খুব সহজেই ছেড়ে দেওয়া হবে। সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তাকে নেওয়া হলো? কি জিজ্ঞাসাবাদ করা হবে তাকে? ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরে আনিস আলমগীর তার ফেসবুক পাতায় পোস্ট দিয়েছেন। সেখানে তিনি প্রতিদিনকার মতো বিরিয়ানি খাওয়ার কথাও বলেছেন। আর এটাই তাকে হত্যাযোগ্য করে তুলেছে এতদিন ধরে আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, মাসুদ কামালের মতো সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে থাকা জুলাই সন্ত্রাসীদের কাছে। আর এই জুলাই সন্ত্রাসীদের সঙ্গে সরকারের যোগসূত্রের কথা তো আমরা সকলেই জানি, কি জানি না? তাদের হয়ে সরকার এখন আনিস আলমগীরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাকে ছাড়া হবে কি হবে না সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো এখন কোথায় বাক স্বাধীনতা? কোথায় দেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগকারী গণমাধ্যমের দাবিদার প্রোপাগান্ডা সচিব শফিকুল আলম? ইউনূস নিজেও তো বলেছিলেন এবার আপনারা মন খুলে সমালোচনা করুন। শুধু তখন কোথায় বলতে ভুলে গেছিলেন যে সমালোচনা করতে পারেন, তবে ডিবি তুলে নিয়ে গেলে আমার কিন্তু কিছু করার নাই। আনিস আলমগীরকে ডিবি অফিসে নেওয়ার মধ্যেই ঘটনা থেমে থাকেনি। প্রথম থেকেই বোঝা যাচ্ছিল বিষয়টি সাধারণ জিজ্ঞাসাবাদ নয়। রাষ্ট্রীয় সংস্থা যখন কাউকে কিছু বিষয়ে কথা বলার জন্য ধরে আনে, তখন সেখানে সাধারণত দুটো জিনিস অনুপস্থিত থাকে: অভিযোগের স্বচ্ছতা এবং দায় স্বীকারের সাহস। ঠিক এই সময়েই বাইরে থেকে যে চাপ এবং হুমকি তৈরি হচ্ছে, সেটাকে, ঘটনাটিকে আরো রাজনৈতিক করে তুলছে। ডাকসুর শিবিরপন্থী নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের হুমকি, আনিসকে ছেড়ে দিলে তাকে খুঁজে গণপিটুনি দেওয়া হবে, হাত পা ভেঙে পিতা মুজিবের কাছে পাঠিয়ে দেওয়া হবে। পিতা মুজিবকে কোথায় পাঠানো হয়েছে তা তো আমরা জানি, কারা পাঠিয়েছে তাও আমরা জানি। এটা কেবল একটি ব্যক্তির উন্মাদনা মনে হয় আপনার? এটি বুঝিয়ে দিচ্ছে আপনাকে যে নতুন ক্ষমতার ছায়ায় কারা নিজেদেরকে বৈধ করে ফেলেছে, আর কাদেরকে সরকার মাথায় তুলে নাচছে, আর কারা সরকারে আছে। যারা আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ঘোষণা দেয়, তারা সাধারণত জানে রাষ্ট্র তাদের থামাবে না। রাষ্ট্র এই সমালোচকদের উপর রুষ্ট। বিশেষ করে আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, মাসুদ কামাল, এদেরকে গত কিছুদিন যাবৎ বহু পক্ষ থেকে স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগপন্থী নানা রকম ভাবে তাদেরকে প্রকাশ্যে তো হেনস্থা করাই হচ্ছিল। রাষ্ট্র এখন দায়িত্ব নিয়ে নিল তাদের বিচার করার বা তাদেরকে অ্যারেস্ট করার। কিন্তু এখানে শেষ নয়। জুলাই ঐক্য নামের গণ অভ্যুত্থানের ধারক দাবি করা আরেক সংগঠন প্রকাশ্যে ঘোষণা করছে, আনিস আলমগীরকে যদি গ্রেপ্তার না দেখানো হয় তাহলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে। এর সাথে যোগ হলো জাতির উদ্দেশ্যে ভাষণে মত প্রকাশের স্বাধীনতার বড় প্রতিশ্রুতি দেওয়া, সরকারকে চাপে ফেলা ভারতীয় লবি সম্পর্কে নাটকীয় সব অভিযোগ। তারা আনিসকে বলছে ভারতের গুপ্তচর, স্বৈরাচারের দোসর, হাদিকে হত্যাযোগ্য করে তোলা ব্যক্তি, ইত্যাদি ইত্যাদি। এবং তালিকা করে বলা হচ্ছে যে পান্না, তুষার, আজিজ, শাহেদ, যাদের সবাইকে ভারতীয় প্রক্সি এবং তথ্য সন্ত্রাসী হিসাবে শাস্তির আওতায় আনতে হবে। তারা ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসকেও ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। এই যে বয়ানগুলো এমন ভাবে সাজানো হচ্ছে যেন রাষ্ট্র যদি তাদের কথা মতো না চলে, তারা আইন এবং প্রশাসনের উপর নিজেদের শক্তির প্রতিষ্ঠা করবে এবং তারা তোয়াক্কা করবে না। রাষ্ট্রের ভেতরে থাকা নম্রতা আর বাইরে থাকা উগ্রতার এই মিশ্রণ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক পরিবেশ তৈরি করেছে। কারণ যে কেউ আপনাকে রাষ্ট্রবিরোধী কিংবা বিদেশি গুপ্তচর বলে চিহ্নিত করে আপনার বিরুদ্ধে জনরোষ তৈরি করতে পারে এবং আপনাকে হত্যাযোগ্য করে ফেলতে পারে। এবং তাই হয়েছে গত 16 মাস ধরে, হয়নি? আর এই জায়গায় এসে আনিস আলমগীরের নিজের লেখা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তিনি আগেই সতর্ক করেছিলেন দুজন প্রবাসী ইউটিউবার তাকে ঘিরে যেভাবে মিথ্যা প্রচার করছে, সেটা শুধু চরিত্র হনন নয়, তা পরিকল্পিত হামলার প্রস্তুতি। তিনি বলছেন 5টি টক শোতেই তিনি ওই ইউটিউবারদের বাংলাদেশের বিরুদ্ধে অনবরত উস্কানিমূলক বক্তব্যের সমালোচনা করেছেন এবং সেই সমালোচনার প্রতিশোধ হিসাবে তারা তাকে ঘিরে সাজানো গল্প ছড়িয়ে দিচ্ছে। তারা টেলিভিশন চ্যানেলগুলোকেও হুমকি দিয়েছে যেন তাকে আর আমন্ত্রণ না জানানো হয়। বিষয়টি এখানেই সীমাবদ্ধ ছিল না। তিনি উল্লেখ করেছেন এরা প্রকাশ্যে গুপ্ত হত্যার ইঙ্গিত দিয়েছে, যে কোনো আইনে সেটা একটা অপরাধ।
এর সাথে যুক্ত হয়েছে দেশীয় কিছু ব্যক্তি যাদের উদ্দেশ্য আনিস আলমগীরের ভাষায় ভাইরাল হওয়া, কেউ কেউ তার পোস্টকে ধর্মীয় বিদ্বেষ বা হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করছে, যা তিনি সরাসরি মিথ্যা বলছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন হাদির সঙ্গে তার কোনো সম্পর্ক কখনো ছিল না, দেখা নেই, কথা নেই, নামও তিনি জানতেন না। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা এমনভাবে ছড়ানো হচ্ছে যাতে তাকে রাজনৈতিকভাবে এক কোণে ঠেলে দেওয়া যায় এবং সহিংসতার যুক্তি তৈরি হয়। এটা বেশ কিছুদিন ধরে চলছিল। হাদির ঘটনা না ঘটলেও আমার ধারণা আনিস আলমগীর, মাসুদ কামাল বা আব্দুল নূর তুষারকে গ্রেপ্তার করা হতো। এর পেছনে যে উদ্দেশ্য কাজ করছে তা হলো, তিনি যেভাবে ব্যাখ্যা করছেন সেটা হচ্ছে এই অপপ্রচার প্রকৃত অপরাধীদের আড়াল করে এবং সেই ইউটিউবারদের ব্যবসা বাড়ায় যারা নিজস্ব স্বার্থে দেশের অস্থিরতা চান। প্রশ্ন হলো, এমন স্পষ্ট হুমকি, এমন পরিকল্পিত অপপ্রচার এবং এমনভাবে একজন সাংবাদিককে জনরোষের মুখে ঠেলে দেওয়ার পর রাষ্ট্রের ভূমিকা কি হওয়া উচিত ছিল? তাকে নিরাপত্তা দেওয়া, নাকি তাকে নিয়ে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা? একজন সমালোচক সাংবাদিককে রক্ষা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তার বক্তব্যের সঙ্গে রাষ্ট্র একমত হোক বা না হোক, কিন্তু এখানে ঘটেছে উল্টোটা। রাষ্ট্র তাকে কিছু বিষয়ে কথা বলার জন্য আনা হয়েছে বলে ব্যাখ্যা দিলেও একই সময়ে তার বিরুদ্ধে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি। এটা বহুদিন ধরে, গত 1 বছর ধরে এটা চলছে। এই নীরবতা ইঙ্গিত দেয় যে সমালোচকদের রাষ্ট্র নিরাপত্তা দিতে চায় না। ওটা তাদের অগ্রাধিকার নয়, বরং তাদের অগ্রাধিকার এই হুমকিটা তাদের নিয়ে নাচানাচি। বর্তমান সরকার নাকি গণমাধ্যমকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিচ্ছে। এটা কে বলেছেন? সেই যে প্রোপাগান্ডা সচিব শফিকুল আলম। কোথায় তিনি আজ? মানে বাস্তবতার সাথে কোনো মিল আছে? আপনি দেখতে পাচ্ছেন মিল? প্রেস সচিবের বক্তব্য যখন বলা হলো যে সাংবাদিকদের ছাঁটাই বা মামলার জন্য সরকার দায়ী নয়, তখন যুক্তিটির অযৌক্তিক কথা হয়ে দাঁড়িয়েছে এখন তো সাংবাদিকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ সাংবাদিকের দায়িত্ব, নিরাপত্তার প্রশ্নে রাষ্ট্র দায়িত্ব এড়াতে পারে না। মামলা কে করলো সেটি মূল বিষয় নয়। প্রশ্ন হলো, রাষ্ট্র কি সাংবাদিকদের প্রতি বৈরী পরিবেশ ঠেকাতে পেরেছে? আনিস আলমগীরের ঘটনাটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে উনি হচ্ছেন সর্বশেষ শিকার। ইউনুসিও এই স্বাধীনতার, সংবাদ মাধ্যমের স্বাধীনতার আর প্রোপাগান্ডা সচিবের স্বাধীনতার সর্বশেষ শিকার আনিস আলমগীর। এরপরে নিশ্চয়ই আরো আসবেন, হয়তো আব্দুল নূর তুষার আসবেন কিংবা মাসুদ কামাল আসবেন। আমরা তো দেশে নাই, আমরা তো আওয়ামী লীগের দালাল, আমরা তো দেশে নাই, এবং থাকলে হয়তো আমাদেরও যারা আছেন তারা তো কথা বলতে পারছেন না। রাষ্ট্র এই দায় এড়াচ্ছে এবং এই এড়ানোর ফলেই আনিস আলমগীর সহ বাকিদেরকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছেন তাদের জীবনকে। এই পুরো ঘটনা আপনি কিভাবে ব্যাখ্যা করেন? একদিকে বলা হচ্ছে মন খুলে সমালোচনা করুন, আর অন্যদিকে সমালোচকদের বিরুদ্ধে হুমকি, অপপ্রচার, গ্রেপ্তার, আইনের নামে নানা রকম প্রক্রিয়া। মানে এখানে তো মত প্রকাশের স্বাধীনতা কাগজে আছে, মানে কাজীর গরু মানে কাগজে আছে, গোয়ালে নাই। একটি সরকার সত্যিকার অর্থে স্বাধীনতা দিতে চাইলে প্রথমত সমালোচকদের নিরাপত্তা নিশ্চিত করে, দ্বিতীয়ত তাকে ভয় দেখানোর পরিবেশ থেকে মুক্ত রেখে সেটা করা উচিত, যেটা ইউনূস দাবি করে আসছিল। এখন তো মনে হচ্ছে সরকার নিজেই এদেরকে উস্কে দিয়ে জনরোষ তৈরি করবে একটা নির্দিষ্ট ব্যক্তিকে মানে হত্যাযোগ্য করে তোলার জন্য, এবং তারপরে তাকে ধরে এনে আটকে রাখা হবে। শুধু আনিস আলমগীর, একজন সাংবাদিককে কেন্দ্র করে যে ধরনের সংগঠিত ঘৃণা, হুমকি, রাষ্ট্রীয় অস্পষ্টতা তৈরি হয় তা পুরো পেশাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আজ আলমগীর, কাল অন্য কেউ, সমালোচকদের মুখ বন্ধ করার এই অস্থির মানসিকতা যদি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আসলে ইউনূসকে আপনি কোনোভাবে আর গণতান্ত্রিক শান্তিতে নোবেল বিজয়ী মানুষ হিসেবে চিন্তা করতে পারেন? আমি তো পারি না। আনিস আলমগীর একটা প্রতীকে পরিণত হয়ে গেছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে ইউনূসীয় স্বাধীনতার ঘোষণা আর বাস্তব রাজনৈতিক আচরণের মধ্যে গভীর ফাঁক আছে, বিরাট বড় ফাঁক। এই ফাঁকে আনিস আলমগীর পড়ে গেছেন। সমালোচনার জায়গাটা পুরোপুরি সংকুচিত হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে বারবার বলছে এই সময় গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা উপভোগ করছে, কিন্তু স্বাধীনতার পরিমাপ ঘোষণা দিয়ে হয় না, হয় ঝুঁকি দেখে। আনিস আলমগীরের উদাহরণে দেখা যাচ্ছে যে যে পরিমাণ সংগঠিত হুমকি, অপপ্রচার, জনরোষ তৈরি করা হয়েছে, সেখানে সরকার সমালোচনা সহ্য করার সংস্কৃতি তৈরি করতে ব্যর্থ হয়েছে। বরং পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছে যেখানে সমালোচকের মুখ বন্ধ করতে কিছু মানুষ দেশপ্রেম, জুলাই স্প্রিট নামের পতাকা ব্যবহার করছে। আওয়ামী লীগের টানা 15 বছরে আপনি দমন পীড়নের কথা বলছেন, এই সরকার সবসময় সে কথা বলে, কিন্তু একটি বাস্তব প্রশ্ন আমরা সবসময় এড়িয়ে যাই। সেটা হচ্ছে শুধুমাত্র টকশোতে মত প্রকাশের কারণে সুশীল সমাজের কোনো পরিচিত মুখকে জেলে যেতে হয়েছে এমন দৃষ্টান্ত খুব কম আছে। কিন্তু বরং বিএনপি, জামায়াতপন্থী সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা নিয়মিত টকশোতে সরকারের কঠোর সমালোচনা করেছেন, তাতে তাদের অনেকেই হয়রানির শিকার হয়েছেন ঠিকই, কিন্তু এই ধরনের গ্রেপ্তার কিন্তু হননি কেউ। শেষ পর্যন্ত আনিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগের চেয়েও বড় হয়ে উঠছে তাকে ঘিরে তৈরি হওয়া ঘৃণার রাজনীতি। এটি ইউনূসীয় স্বাধীনতার সীমাবদ্ধতাকে উন্মোচিত করছে। ঘোষণা আছে, বাস্তবে নেই। মানবাধিকার এবং গণতন্ত্রের নতুন যাত্রার দাবি যতটা ছিল কাগজে, মাঠের বাস্তবতা ঠিক উল্টো পথে হাঁটছে। আজ আনিস, কাল অন্য কেউ। সমালোচককে আগে অভিযুক্ত করা হয়, তারপর জনতার হাতে তুলে দেওয়ার সংস্কৃতি প্রতিষ্ঠা গত 1 বছরের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এরপরও সরকারকে মুক্ত চিন্তার সরকার বলে সার্টিফিকেট দেওয়ার মানুষের অভাব হবে না। শিক্ষক নেটওয়ার্ক আছে, প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে শহীদুল আলমের মতো আন্তর্জাতিক বিবেক হয়ে ওঠা ব্যক্তিরাও। আনিস আলমগীর ইউনূসীয় শাসনের সর্বশেষ শিকার। এরপরে আরো অনেকেই আছেন লাইনে, প্রস্তুত থাকুন তারা। আর
এখন দেখা যাক বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান, যিনি কিনা আনিস আলমগীরকে জিম থেকে তার কার্যালয়ে তুলে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য বা তার সঙ্গে আলাপ করবার জন্য, তিনি ওসমান হাদির হত্যার সঙ্গে কিংবা জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদেরকে হত্যাযোগ্য করে তুলবার সঙ্গে আনিস আলমগীরের কি যোগসূত্র খুঁজে পান? যোগসূত্র খুঁজে না পেলে আনিস আলমগীর কি ডিবি প্রধানের সঙ্গে কথা বলার পরেই বাড়ি ফিরতে পারেন, নাকি তবুও আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো একটা মামলা প্রস্তুত করা হয়? বাংলাদেশে সিনিয়র সাংবাদিক এবং টক শোর পরিচিত মুখ আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে সেটা এখনো বলা মুশকিল, কারণ ডিবি কার্যালয়ে বেশ কয়েক ঘন্টা ধরে তিনি থাকবার পরেও সংবাদ মাধ্যমে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয় নাই যে তাকে ঠিক কোন মামলায় অভিযুক্ত করে আটক বা গ্রেফতার দেখানো হবে, কিংবা তাকে আদৌ আটক বা গ্রেফতার করবার জন্যে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে কিনা। প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে যে ডিবিতে থাকা অবস্থায় আনিস আলমগীর মোবাইল ফোনে তাদেরকে বলেছেন যে তাকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে, মানে তার ব্যায়ামাগার থেকে তাকে নিয়ে আসা হয়েছে এবং ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন। রোববার রাত 8:30টার কিছুক্ষণ পর আনিস আলমগীরের মুঠোফোনে কল করা হলে তিনি ডিবি কার্যালয় থেকে প্রথম আলোকে বলেন যে সন্ধ্যা 7:30টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয়, 8টার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছেছেন, তখন থেকে অপেক্ষায় রয়েছেন, তার সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কোনো কথা হয়নি। বাংলা ট্রিবিউন লিখছে যে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়ে তারা যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছেন, তখন তিনি বলেছেন ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং বাংলা ট্রিবিউন যখন জিজ্ঞেস করেছে যে তাকে আটক নাকি কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে আনিস আলমগীরের এই ঘটনার প্রেক্ষিতে মনে পড়ে যাচ্ছে যে মঞ্চ 71 থেকে যখন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন মবের শিকার হবার পর সাংসদ লতিফ সিদ্দিকী এবং কয়েকজন মুক্তিযোদ্ধা সহ তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো, তখন গভীর রাত পর্যন্ত তাদেরকে আটকে রেখে তারপর কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে তাদের মামলা দেওয়া হয়েছিল। এমনকি এর কয়েক সপ্তাহ পরে টক শোতে আরেকজন যিনি কথা বলছিলেন, মানে ওই আগস্টের পর থেকেই অত্যন্ত সক্রিয় ছিলেন, সবাক ছিলেন, সাবেক সচিব আবু আলম শহীদ খান, তাকেও ওই ঘটনার জেরে কয়েক সপ্তাহ পরে গ্রেফতার করে এনে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল। মানে আনিস আলমগীরের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত, এমন রব ওঠে ওসমান হাদি শুক্রবারে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই। এবং আনিস আলমগীর নিজেও এই বিষয়টা সম্পর্কে সচেতন ছিলেন, জানতেন। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে তিনি সর্বশেষ যে স্ট্যাটাসটা দিয়েছেন ফেসবুকে, আনিস আলমগীর অত্যন্ত অ্যাক্টিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, তিনি সর্বশেষ যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে তিনি বলেন বিদেশে পলাতক 2 কুলাঙ্গার ইউটিউবার দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, আর তাদের এই কাজের আমি সমালোচনা করেছি অন্তত 5টি প্রমিনেন্ট টেলিভিশন শোতে। তাই সেই কুলাঙ্গারেরা আমার উপর প্রতিশোধ নিতে আমাকে ঘিরে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত, টেলিভিশনকে হুমকি দিচ্ছে। সাম্প্রতিক সময়ে তারা প্রকাশ্যে গুপ্ত হত্যার হুমকির ভাষা ব্যবহার করছে, যা সরাসরি ফৌজদারি অপরাধ। মানে আনিস আলমগীর, তাকে গ্রেফতার করা উচিত হাদির ঘটনায়, সেটার প্রসঙ্গে সরাসরি 2 ইউটিউবারকে দায়ী করছেন এবং তিনি বলছেন যে আমার দৈনন্দিন ব্যক্তিগত কর্মকাণ্ডকে জোর করে হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বরং হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তার বেঁচে থাকার প্রার্থনা করে পোস্ট দিয়েছি। আল্লাহ ওদের চোখ অন্ধ করে রেখেছে, সে কারণে তারা তা দেখেনি। ওরা আমাকে আওয়ামী লীগ বানানোর জোর প্রচেষ্টায় ব্যস্ত। আনিস আলমগীর বলছেন ওই ফেসবুক পোস্টে যে স্পষ্ট করে বলছি হাদির সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, জীবনে তার সঙ্গে আমার কথা হয়নি, দেখা হয়নি, এমনকি আহত হওয়ার আগ পর্যন্ত তার নামও আমি কোথাও লিখিনি বা বলিনি। আনিস আলমগীর এর সঙ্গে এই পোস্টের সঙ্গে যে ছবিটা যুক্ত করেছেন, সেই ছবিটা ওসমান হাদি আহত হওয়ার পর থেকে এক রকমের ভাইরাল করা হয়েছিল, যেখানে মনে হচ্ছে যে দৈনিক জনকণ্ঠ লিখেছে যে হাদির ওপর হামলাকে নেহারি খেয়ে উদযাপন করছেন ফ্যাসিস্ট আনিস আলমগীর। এটা বলে আনিস আলমগীরের একটা খাওয়ার ছবির সঙ্গে মিলিয়ে এরকম একটা পোস্ট তৈরি করে সেটা ভাইরাল করে দেওয়া হয়। আনিস আলমগীর এই পোস্টটা যে ভুল সেটা উল্লেখ করে তার এই সর্বশেষ ফেসবুক পোস্টটি দিয়ে বলেছেন যে হাদির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, তিনি কোনোদিন তার নাম উল্লেখ করেও কোনো কথা উল্লেখ করেন নাই। তবে পিনাকি ভট্টাচার্য 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই বাংলাদেশের টেলিভিশনগুলো টক শোতে এখন অত্যন্ত সক্রিয়, সবাক, উচ্চকণ্ঠ কয়েকজনের নাম উল্লেখ করে এমন একটা স্ট্যাটাস দিয়ে বলেন যে আমাদের সহযোদ্ধাদের এভাবেই গুলি করে মারবে, আর আনিস আলমগীর সহ
অভিযুক্ত ওই সাংবাদিকেরা দাঁত কেলায় কেলায় টক শোতে লীগের পক্ষে বয়ান তৈরি করবে? 1975-এর আগস্ট বিপ্লবী বীর মেজর ডালিমেরা সুখ বেশি দিন পায় নাই। শকুনের দল উল্লাস করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াও হাসিনাকে ফিরিয়ে আনার প্রায়শ্চিত্ত দিয়েছিলেন নিজের জান দিয়ে। এবার ওসমান হাদির ওপর হামলার প্রতিক্রিয়া এবং লীগের জন্য যথাযথ ওষুধ রাজনৈতিক দলগুলো বসে দ্রুত ঠিক করুন। পিনাকি ভট্টাচার্য এই আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, এই খবর প্রকাশিত হওয়ার পরপরই স্ট্যাটাস দিয়ে বলেন যে আওয়ামী দালাল আনিস আলমগীর, কি খবর তোমার? এবং তার পাশাপাশি কিছুক্ষণ বাদে তিনি আবারও স্ট্যাটাস দেন যে আনিস আলমগীরকে পোলাপাইন এক রকমের মবের শিকার করত। তিনি তার ভাষায় তার মানে পছন্দের শব্দ ব্যবহার করে এই কথাটাই বলতে চেয়েছেন যে আনিস আলমগীরকে মবের শিকার করা হতো, কাজেই পুলিশ তারে রক্ষা করছে গ্রেফতার করে। আওয়ামী লীগের প্রফেসর ইউনূসের সরকারের পুলিশের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আর জাতীয় নাগরিক পার্টির নেতা এবং জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব স্থানীয় তরুণ নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ যখন শনিবার দিন ডক্টর ইউনূসের আমন্ত্রণে আহ্বানে যমুনায় যান ওসমান হাদির শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাতে এবং 3 রাজনৈতিক দলের মিলিত বৈঠকে, মানে বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টিকে, যেখানে ডক্টর ইউনূস বলেন যে গভীর ষড়যন্ত্র ইঙ্গিত পাওয়া যায় এই ওসমান হাদির ওপর হামলার ঘটনায়, কাজেই এই 3 দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেখানে দাঁড়িয়ে নাহিদ ইসলাম তখন অভিযোগ করে বলেন যে জুলাই অভ্যুত্থানের পর থেকেই কিছু লোক এই অভ্যুত্থানকে খাটো করার জন্য নানা অপতৎপরতা চালিয়ে আসছে। সুসংগঠিতভাবে জুলাইয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে। মিডিয়া ও প্রশাসনের নানা স্তরে এই কাজ হচ্ছে। জুলাই অভ্যুত্থান নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যাতে মনে হয় যারা অভ্যুত্থান করেছে তারা অপরাধ করেছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নরমালাইজ করতে নানা চেষ্টা চলছে। টিভি টক শোতে তারা নিয়মিত অংশ নিচ্ছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় বৈঠক করছে, বিশ্ববিদ্যালয়গুলোতে মিলিত হচ্ছে এবং আদালত প্রাঙ্গণে স্লোগান দিচ্ছে। সাম্প্রতিক সময়ে আনিস আলমগীর সহ যেই টকশো বক্তাদেরকে উল্লেখ করে পিনাকি ভট্টাচার্য অভিযোগের মুখোমুখি করছেন, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের বিষয়ে এই তরুণ নেতারা অভিযোগ জানাচ্ছেন কিংবা এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এমন দাবি তুলছেন কেউ কেউ, মূলত এই টকশো বক্তারা আগস্টের পর থেকেই বলে আসছেন যে রাজনীতিকে অংশগ্রহণমূলক রাখতে হবে, মানে নির্বাচন এবং রাজনীতি দুটোতেই সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা অনেকেই মবের বিরুদ্ধে তীব্র বক্তব্য রেখেছেন বিভিন্ন সময়ে টকশোতে। তারা বলেছেন যে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই যে ফ্যাসিস্টের দোসর বা ফ্যাসিস্টদের বাসভবন বলে, স্থাপনা বলে, শিল্প প্রতিষ্ঠান বলে এতে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ তাহলে এর পাল্টা প্রতিশোধ আবার ক্ষমতার পালাবদল হলে দেখতে হতে পারে। এ ধরনের কথা বলে তারা বিভিন্ন সময় তরুণ বক্তাদের রোষের শিকার হয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের বক্তব্য নিয়ে ভাইরালও হয়েছেন। কাজেই ধারণা করা যায় যে এগুলোকেই জুলাই আগস্ট আন্দোলনের বিরোধী বক্তব্য হিসেবে চিহ্নিত করছেন নাহিদ ইসলামেরা এবং এগুলোকেই আওয়ামী বয়ান, আওয়ামী ন্যারেটিভ উৎপাদনের চেষ্টা বলেও চিহ্নিত করা হচ্ছে। এবং সে কারণে যারা এ ধরনের ভিন্ন মতের প্রকাশ ঘটাচ্ছেন বা ঘটানোর সাহস করছেন টকশোতে গিয়ে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছেন পিনাকি ভট্টাচার্য সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যক্তিরাই। নাহিদ ইসলাম 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েও একই কথা বলেছেন। তিনি বলেন যে কিছু বুদ্ধিজীবী জুলাই গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করছে। সেক্ষেত্রে তিনি বলেন যে বিগত সরকারের সময় যেমন বুদ্ধিজীবী ও সুশীল সমাজের একটি অংশ আওয়ামী লীগের